বলা হয়ে থাকে মূর্খ দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থল হচ্ছে রাজনীতি। পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ স্কাউন্ড্রলস। যদিও অষ্টাদশ শতাব্দীর ইংরেজ চিন্তাবিদ স্যামুয়েল জনসন মূল কথাটা যখন বলেছিলেন তখন পলিটিক্স বলেননি, বলেছেন প্যাট্রিয়টিজম। জাতীয়তাবাদ হচ্ছে মূর্খ দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থল। সারা দেশের দিকে তাকালে কথাটা বোধহয় আজকের দিনে ভুল মনে হবে না, কিন্তু আপাতত আমরা পশ্চিমবঙ্গের পরিধির মধ্যে থাকতে চাইছি, তাই আলোচনা করছি পশ্চিমবঙ্গে গত 1.5 মাসের বেশি সময় ধরে সবথেকে বেশি আলোচিত বিষয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এবং অবশ্যই তার গোড়ায় যে নারকীয় ঘটনাটি ঘটে গিয়েছে, খুন ও ধর্ষণের ঘটনা, তা নিয়ে। এখন মূর্খ দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থল হচ্ছে রাজনীতি। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা সাধারণভাবে মূর্খ নন, দুর্বৃত্ত নন, কিন্তু তাদের রাজনীতি করতে হচ্ছে। কারণ যেমন কানু বিনে গীত নাই, তেমন রাজনীতি বিনে সমাধান নাই। আমাদের দেশে অন্তত রাজনীতি ছাড়া সমাধান সম্ভব নয়। সুপ্রিম কোর্ট যতই সুমোটো একটা মামলা হাতে নিক, বড় বড় নির্দেশ দিক, নানা ভালো ভালো কথা বলুক, অন্য আদালতের বিচারপতিরা, বিচারকরা যাই বলুন না কেন, শেষ পর্যন্ত তাতে কিচ্ছু পরিবর্তন হয় না। সুপ্রিম কোর্ট প্রথম দিন থেকে কলকাতাতে আর.জি.কর হাসপাতালের ওই খুন ও ধর্ষণের ঘটনা পরিপ্রেক্ষিতে ডাক্তাররা যে কর্মবিরতি আন্দোলন শুরু করেছিলেন, সুপ্রিম কোর্ট প্রথম শুনানির দিন থেকে বলছে যে ডাক্তারদের কাজে ফেরা উচিত। 4 শুনানি হয়ে গিয়েছে। ডাক্তাররা কাজে ফিরবেন কি ফিরবেন না সেটা এখনো পর্যন্ত ডাক্তারদের ইচ্ছাধীন। ওই সুপ্রিম কোর্ট অনেক কথা বলছেন, অনেক ভালো ভালো জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে সেখানে। সরকার পক্ষ তাদের বক্তব্য বলছে, সব পক্ষই তাদের বক্তব্য বলছে, বলা উচিত। সুপ্রিম কোর্টে না বললে আর কোথায় বলবেন? তাতে বিন্দুমাত্র পরিবর্তন গ্রাউন্ড লেভেলে কিছু হবে না। বাস্তব পরিবর্তন একমাত্র রাজনীতি করতে পারে, তাই বাধ্য হয়ে জুনিয়র ডাক্তাররা রাজনীতির পথই বেছে নিয়েছে। ঘটনাটা এমন, একজন মহিলা ডাক্তার, তাকে যেভাবে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে, সে খুনটাকে যাতে আত্মহত্যা বলে চালানো যায় তার জন্য যেভাবে তারা চেষ্টা করেছে, যাতে উচিত ছিল আইনের সাহায্য নেওয়া, খুনি এবং ধর্ষকদের খুঁজে বার করা, তারপরে যেভাবে ঘটনা প্রবাহ হয়ে গিয়েছে, তাতে একটা জিনিস প্রমাণ হয়ে গিয়েছে যে রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থা, যেমন তদানীন্তন আর.জি.কর হাসপাতালের অধ্যক্ষ এবং তার অফিস, কলকাতা পুলিশের সংশ্লিষ্ট টালা থানা, তারা ঠিকঠাক মতো কাজ করেনি। কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই ওই অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানা তখনকার ওসি ওদের গ্রেপ্তার করেছে। একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং একটা থানার ওসি এখন সিবিআই হেফাজতে খুন ও ধর্ষণের মামলা। এরপর প্রতিকার চেয়ে তো রাজনীতি ছাড়া আর কারো দ্বারস্থ হওয়ার উপায় নেই। জুনিয়র ডাক্তাররা গোড়া থেকেই তাই করেছেন। এবং আমরা সকলে জানি কিভাবে বাংলার সমাজ, সাধারণভাবে বাংলার সমাজ, যারা কথা বলেন, কে নামেননি সেটা অন্য প্রশ্ন, কে কেন নামেননি সেটা আরো অন্য প্রশ্ন, কিন্তু বহু মানুষ, লক্ষ কোটি মানুষ নেমেছেন। নেমে তারা ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এবং ডাক্তাররা তাদের দাবি দেওয়া, জুনিয়র ডাক্তাররা তাদের দাবি দেওয়া অনেকটাই আদায় করতে পেরেছে। এরপরেও এই 1.5 মাসে বেশি কেটে গিয়েছে, 2 মাস হতে যাচ্ছে। এরপরেও যদি তারা কর্মবিরতি চালিয়ে যান, তাহলে কি তারা জনসমর্থন পাবেন? রাজনীতিতে এইটা হচ্ছে দ্য রেজার সেজ, এই খুঁড়ের ধারার উপর দিয়ে হাঁটা। এই হাঁটাটা মমতা ব্যানার্জির মতো রাজনীতিকরা প্যাথোলজিক্যালি জানেন, নরেন্দ্র মোদীর মতো রাজনীতিকরা প্যাথোলজিক্যালি জানতেন।
আমি আমাদের দেশের যত রাজনীতিককে স্টাডি করেছি সব থেকে ভালো জানতেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। কত দূর অব্দি খুঁড়ের ধারার ওপর দিয়ে হাঁটা যায়, কোথায় পিছিয়ে আসতে হয়, কত দূর হাঁটলে তার নিজের পায়ের থেকে রক্তপাত দেখে বাকিরা তার চরণ চরণ চিহ্ন অনুসরণ করবে। এটা হচ্ছে রাজনীতির শিক্ষা। জুনিয়র ডাক্তাররা সেভাবে রাজনীতির পাঠ তো নিয়ে আসেননি, তাদের সেই শিক্ষা নেই। তারা বহু মানুষের মতামত নিচ্ছেন, নিজেদের মধ্যে জেনারেল বডি বসাচ্ছেন, আলোচনা করছেন, সবই ঠিক আছে, কিন্তু যেভাবে তারা এই কর্মবিরতি চালিয়ে যাওয়াটাকে একটা অপশন হিসেবে একটা সম্ভাবনা হিসেবে খুলে রেখেছেন, তাতে কিন্তু তাদের সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য, পরিবর্তন হতে শুরু করেছে। সেটা অংশত বুঝতে পেরেই তারা এখন এটাকে কন্ডিশনাল করেছেন, সময় দিচ্ছেন সরকারকে কিছুটা করে, সরকার দেখা যাক কি পদক্ষেপ করে, ইত্যাদি ইত্যাদি। কর্মবিরতি আমাদের ফোর্থ পিলার, আমাদের বক্তব্য, আমার বক্তব্য, কোনো সমাধান হতে পারে না। অল্প দিনের জন্য, কয়েকদিনের জন্য ঠিক ছিল, 2 মাস ধরে কর্মবিরতি কোনো সমাধান হতে পারে না। জুনিয়র ডাক্তাররা চাকরি করেন নাকি ভাতা পান ইত্যাদি টেকনিক্যাল প্রশ্ন এ কোর্টে আলোচিত হবে। আমরা বারবার বলেছি, আমি বারবার বলি, পৃথিবীর কোনো বড় সমস্যার সমাধান কোর্টে হয়নি, পৃথিবীর কোনো বড় সমস্যার সমাধান সরকারি আদেশ বলে হয়নি। মানুষের ইচ্ছায়, মানুষের মাঝে, মাঠে ময়দানে হয়েছে। কোর্ট যাই বলুক না কেন, ডাক্তাররা সরকারি পয়সা পান, এখনো পাচ্ছেন। তাদের বেতন কিন্তু একদিনের জন্য কাটা হয়নি কর্মবিরতি করা সত্ত্বেও। তারা এমন একটা পেশায় নিযুক্ত যেখানে মানুষকে তাদের কাছে যেতেই হবে। এমন তো অনেক পেশা রয়েছে যেখানে মানুষকে না আসলেও চলে। ধরো দেখ, আমাদের যে পেশা সাংবাদিকতা, কোনো মানুষ যদি বিপদে পড়েন, তিনি মনে করতে পারেন তিনি মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া তাকে সাহায্য করলে করতেও পারে, তার থেকে উপকারও হতেও পারে। বহু ঘটনা আমরা সকলেই জানি, আমি নিজে বহু ঘটনায় জড়িত, এখানে মিডিয়ার দ্বারস্থ হয়ে মানুষ উপকার পেয়েছেন। আবার তিনি মনে করতে পারেন মিডিয়ার কাছে যাবো না, আমি কোর্টে যাবো বা পুলিশের কাছে যাবো, তাতেও তারা যেতে পারেন। তো মিডিয়ার কাছে আসা হচ্ছে অপশন, যৌনকর্মীদের কাছে যাওয়াটা হচ্ছে একটা অপশন। যৌন চাহিদা মেটানোর জন্য যৌনকর্মীদের কাছে যাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, এটা অপশন। ডাক্তারদের কাছে যাওয়াটা অপশন নয়, পুলিশের কাছে যাওয়াটা অপশন নয়, যেতেই হবে। আপনাকে অসুস্থ হলে ডাক্তারদের কাছে যেতেই হবে। এবং স্বাস্থ্য পরিষেবা জুনিয়র ডাক্তারদের অভাবে ভেঙে পড়ে দিচ্ছি কি, যথেষ্ট ব্যাহত হয়েছে, যথেষ্ট বেশি দিন ধরে ব্যাহত হয়েছে। আপাতত কাজে ফিরে গিয়ে অন্য পথে এই তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া তাদের উচিত বলে আমাদের মনে হচ্ছে। এবং কাজে ফিরে গিয়ে মূল যে কাজ, ডাক্তারদের কাজ রোগীর সেবা করা, সেই কাজে ফিরে গেলে তারা কিন্তু ওই জনসমর্থন, জনসহানুভূতি, জনসহমর্মিতা, যে প্রবল স্রোত কারণ সুনামি বইছিল তাদের পক্ষে, সেটাকে তারা ফিরে পাবেন। সেটাকে কিন্তু তারা হারাবেন যদি বিশেষ কোনো কারণে তারা কর্মবিরতি চালিয়ে যান। তার কারণ, ক্রমাগত কর্মবিরতি চালালে প্রমাণ হবে যে জুনিয়র ডাক্তাররা রোগীর পরিষেবার বদলে অন্য কিছুতে বেশি আগ্রহী। সে অন্য কিছুটা কি? সেই অন্য কিছুটা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা সরাসরি কখনো বলেননি, তাদের কোনো বিবৃতিতে কোথাও নেই, কিন্তু তাদের সমর্থনে, তাদের পাশে এসে যারা রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের নানা বক্তব্য, নানা মন্তব্য, নানা আচার আচরণ তার থেকে প্রকাশ পাচ্ছে। অন্য লক্ষ্যটা হচ্ছে এই ঘটনাটি উপলক্ষ করে পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন, মমতা ব্যানার্জির সরকারকে হটিয়ে সরিয়ে অন্য কোনো কিছু একটা করা।
আমি বলছি না সেই কোনো কিছুটা বিজেপির শাসন প্রতিষ্ঠা, আমি বলছি না সেই কোনো কিছুটা রাষ্ট্রপতির শাসন প্রতিষ্ঠা, অন্য একটা কিছু হওয়া দরকার, এটা তারা বলছেন যে এই শাসনের অবসান চাই। এটা হচ্ছে তাদের বক্তব্য। পুজো হোক, বন্যা হোক, যাই হোক না কেন, এই শাসনের তারা অবসান চান। এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। আমরা বলছি না যে এর থেকে খারাপ অনেক কিছু আরো হতে পারে। আমরা বলছি না যে এই সরকার আকণ্ঠ কেন, নাসিকা নাক পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত নয়। অবশ্যই দুর্নীতি নিমজ্জিত। অবশ্যই যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই দুর্বৃত্ত হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে কয়েক ঘন্টার মধ্যে, সে নিজে পদত্যাগ করতে চাওয়া সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে তাকে যেভাবে অন্য একটা হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিলেন, তাতে সন্দেহ জাগে স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত এই অনাচারের জাল ছড়িয়েছে কিনা। মুখ্যমন্ত্রী কি জেনে বুঝে ভুল করেছেন, নাকি তিনি জেনেই একজন দুর্বৃত্তকে প্রশ্রয় দিয়েছেন? এ প্রশ্ন বাংলা মানুষের মনে আছে, থাকবে। কিন্তু এতৎ সত্ত্বেও আমরা বলবো, সরকারের পরিবর্তন রাস্তায় নেমে আন্দোলন করে, মোমবাতি জ্বালিয়ে চিৎকার করে নয়। আমাদের দেশে একটা রোবাস্ট পলিটিক্যাল সিস্টেম আছে, শক্তিশালী, যথাসময়ে যথেষ্ট সাড়া দেয়, এইরকম একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার মাধ্যমেই একমাত্র সরকার পরিবর্তন সম্ভব এবং কাঙ্ক্ষিত। ব্যক্তির পরিবর্তনে, মমতা ব্যানার্জি বদলে অন্য কেউ প্রধান মুখ্যমন্ত্রী হলে, দলের পরিবর্তনে, তৃণমূল কংগ্রেসের বদলে ওখানে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস বা অন্য কোনো দল ক্ষমতায় আসলে অবস্থা কি বদলাবে? নাকি আরেকটা সন্দীপ ঘোষ তৈরি হবে? নাকি এমন একটা ব্যবস্থা তৈরি হবে যেখানে যে হাসপাতালে অধ্যক্ষ তিনি বডিগার্ড নিয়ে ঘোরেন? আমি শুনলাম কলকাতায় কিছু কিছু স্কুলে এখন আছে, স্কুলে প্রিন্সিপাল নাকি বডিগার্ড নিয়ে ঘোরেন। অকল্পনীয় ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনি বডিগার্ড নিয়ে ঘুরবেন? তার ছাত্রই তো তার বডিগার্ড, তার ছাত্রছাত্রীই তো তার সব থেকে বড় রক্ষা কবচ। হ্যাঁ, তারা কখনো কখনো আন্দোলন করবে, কখনো কখনো দুটো খারাপ কথা বলবে, ঘেরাও করতে পারে, কিন্তু মাস্টারমশাইকে, দিদিমণিকে তারা তো সেই চোখেই দেখবে। এই ব্যবস্থা, যেখানে একজন সিভিক ভলান্টিয়ার, তার সঙ্গে অধ্যক্ষের প্রায়শই ফোনে রাত্রিবেলা কথা হয়, নানা ধরনের রসালো বিষয়, যেখানে একটা কলেজের অধ্যক্ষকে গালাগালি, মহিলা অধ্যক্ষকে গালাগালি দিতে পারেন সন্দীপ ঘোষ তার জন্ম তুলে। এই ব্যবস্থার পরিবর্তন তো মমতা ব্যানার্জিকে দিয়ে সরিয়ে অন্য কোনো ব্যানার্জিকে আনলে হবে না, অন্য কোনো অধিকারী দাস, ঘোষ, সেনগুপ্ত, দাশগুপ্ত কাউকে আনলে হবে না। ব্যবস্থার পরিবর্তনের দাবিতে ইউনিয়ন ডাক্তাররা যা কিছু করছে তার জন্য সমাজ তাদের সঙ্গে আছে। কিন্তু এই ব্যবস্থার পরিবর্তনের থেকে অভিমুখটা যেই মুহূর্তে সরকার পরিবর্তনে বদলে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু তারা জনসমর্থনটা বড় অংশ হারাচ্ছেন। একথা তারা মাথায় রেখে চললে আমাদের বিশ্বাস তাদের ভালো হবে, বাংলার সমাজের ভালো হবে, রোগীদের ভালো হবে, এবং সর্বোপরি চিকিৎসা ব্যবস্থার একটা চিকিৎসা হবে। আমরা তো বারবার বলেছি, আরজিকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের যে সাংঘাতিক ঘটনা, বিভৎস ঘটনা, এবং তারপর তথ্য প্রমাণ লোপের অভিযোগ যা আপাত গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেটা একটা ভয়ঙ্কর ঘটনা। আরো ভয়ঙ্কর ঘটনা বা সমান ভয়ঙ্কর ঘটনা বছরের পর বছর ধরে ঘটে চলেছে, যেখানে থ্রেট কালচার, ঘুষ এবং হুমকির সংস্কৃতি, টাকা দাও পাশ করাবো, টাকা দাও অনার্স দিয়ে দেবো, টাকা না দাও ফেল করিয়ে দেবো, এই সংস্কৃতি, এই ব্যবস্থা, যেটা 4টি হাসপাতালে, আরজিকরকে কেন্দ্র করে 4টি হাসপাতালে চালু হয়েছে। সব হাসপাতালে হয়নি, এসএসকেএমের মতো কিছু হাসপাতালে হতে পারেনি। যেখানেই তৃণমূল কংগ্রেসের বিশেষ গোষ্ঠী এরা ঢুকতে পেরেছিল 4টি হাসপাতাল কলকাতা এবং তার আশেপাশে,
একটি কলকাতার বাইরেও বটে। সেই সংস্কৃতির যদি গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য সকলকে সঙ্গে চাই এবং সময় চাই। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যদি সেই অভিমুখে ধাবিত হয়, একদিকে অভয়া বলা হোক, তিলোত্তমা বলা হোক, আমি জানি না কেন নাম না বলা হচ্ছে, তার পরিবার যদি চান নাম প্রকাশ করতে তো তার নামই তো বলা উচিত। এটা অদ্ভুত আমাদের আদালতের বিধান যে তার নাকি ডিগনিটি এবং প্রাইভেসি আহত হবে। কিসের ডিগনিটি, কিসের প্রাইভেসি? যাকে খুন ধর্ষণ করে ওভাবে হত্যা করা হয়েছে, দেহটা অত লোক মিলে ব্যবহার করেছে মৃত্যুর আগে এবং পরে, কিসের তার কিসের প্রাইভেসি? তা বাবা মা যদি চান যে তার নামটা মেয়ের সামনে আসুক, তবে আসা উচিত। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। মূল বক্তব্য হচ্ছে, ডাক্তারদের আন্দোলনের অভিমুখ যদি ওইটা হয়, ব্যবস্থার পরিবর্তন, তাহলে গোটা সমাজ তাদের সঙ্গে থাকবে। সরকার পরিবর্তন যেই মুহূর্তে হবে, তখন কিন্তু আমাদের বাংলার সমাজ হবে রাজনৈতিকভাবে বিভাজিত, সম্পূর্ণ ভাগ হয়ে যাবে। তাতে ডাক্তারদের ক্ষতি, সমাজের ক্ষতি, রোগীর ক্ষতি এবং বাংলার চিকিৎসা পরিষেবা ব্যবস্থার সব থেকে বড় ক্ষতি। আশা করি জুনিয়র ডাক্তাররা তা হতে দেবেন না, কর্মবিরতি তারা প্রত্যাহার করে নেবেন এবং একই সঙ্গে আন্দোলনের অন্য ধারা তারা খুঁজে বার করবেন। নানা সম্ভাব্য ধারা আছে, তা নিয়ে আজকে আলোচনা করছি না, কিন্তু তাতে তারা নিশ্চিতভাবে বাংলার বৃহত্তর সমাজের সমর্থন পাবেন।